তো সুপ্রিয় দর্শক, আজকের একটা ফুটবল রেফারি সেমিনারে চলে এসেছি। তো দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত দক্ষিণী ক্রীড়া সংস্থা ভবন এবং দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশন সেই সংস্থার মাঠে চলে এসেছি। তো আজকের সিআরএ থেকে কলকাতা রেফারি অ্যাসোসিয়েশন থেকে কর্মকর্তারা এসেছে, তাদের সঙ্গে আমি এখন কথা বলবো স্যার জয়ন্ত ব্যানার্জির সঙ্গে। তো আমার বহুদিনের তিন থেকে চার বছর আগে থেকে সম্পর্ক। তো স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। তো আজকের দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনে যে রেফারি কর্মশালা থেকে আপনারা এসেছেন, আপনার কেমন লাগছে? না, অন্য বছরের তুলনায় এবছর প্রতি বছরই এসে কিন্তু আমি বেশ ঘর ভর্তি লোক দেখতে পাই। আজকে কিন্তু সেরকম লোক সমাগম অনেক কম আছে, যদিও গরমটা খুব বেশি আছে। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যেন আগ্রহ একটু কমেছে রেফারিতে। বুঝতে পারছি না কেন 50-60 জন হবার কথা, তা প্রায় অর্ধেক হয়েছে। তো এর আগে আপনি এই অ্যাসোসিয়েশনে এসেছিলেন? এর আগে আমি আরও 3 বার এসেছি, বছর 10 ধরে 1-2 বছর অন্তরই প্রতি বছর আমাদের ওখান থেকে লোকজন আসে। তা আমি এটা 4র্থবার আমি এসেছি। হ্যাঁ, প্রতিবারেই লোক বেশি থাকে, এবছর একটু লোক কম হয়েছে। তো রেফারিরা মাঠমুখী কেন হচ্ছে না? না, রেফারিরা মাঠমুখী হচ্ছে না কথা ঠিক নয়। প্রচুর রেফারি, নতুন রেফারিরা আসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে এখন সারা পশ্চিমবঙ্গের ছেলেরা যে রেফারিং করতে আসছে, সকলকে আমরা জায়গা দিতে পারছি না। আচ্ছা। হ্যাঁ, আমরা যে কারণে স্ক্রিনিং টেস্ট খুব বেশি। সিআরের কথা বলছেন? হ্যাঁ, কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনে। আচ্ছা। সেটাই তো মেন ব্রাঞ্চ। আচ্ছা। হ্যাঁ, এগুলো সব জেলার ব্রাঞ্চ। আচ্ছা। সেখানে রেফারি করতে নতুন ছেলেরা আসছে, কিন্তু সকলকে আমরা জায়গা দিতে পারছি না। সেজন্য তাদের স্ক্রিনিং করে নিতে হচ্ছে, যেটা আগে আমরা স্ক্রিনিংটা করতাম না। হ্যাঁ। তো আপনারা কি বিভিন্ন জেলায় গিয়ে এরকম রেফারি? হ্যাঁ, আমরা প্রায় প্রতি জেলাতেই যে জেলাতেই যখন রেফারিদের সেমিনার প্রয়োজন হয়, আমরা সিআরএ থেকে লোক পাঠাই। আমরা নিজেরা, আমাদের একটা দল আছে 10-12 জনের। আচ্ছা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত তারা ইনস্ট্রাক্টর। তারা আমরা সেখানে গিয়ে ক্লাস কিছুদিন করে আসি। তো আজকে আমাদের দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের যে পরিকাঠামো এবং সে দেখে আপনার কেমন মনে লাগলো? না, এদের পরিকাঠামো বরাবরই ভালো। এনাদের খেলাধুলার ওপর বেশ কয়েকজন বয়স্ক লোকের উৎসাহ খুব বেশি। হ্যাঁ, এটা যদি আরেকটু জুনিয়র লেভেলে ছড়িয়ে যায় তাহলে ভালো হয়, কিন্তু জুনিয়র লেভেলের মধ্যে একটু উৎসাহটা তুলনামূলক কম দেখা যায়। তো আগামী জুলাইয়ের ফার্স্ট উইকে তো দক্ষিণী ক্রীড়া সংস্থা এবং দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে প্রতি বছর যে লিগ হয় ফুটবলের, ফার্স্ট ডিভিশন, সুপার ডিভিশন এবং আন্ডার 16-এর 3টি বিভাগের খুব শীঘ্রই জুলাইয়ের ফার্স্ট উইকে শুরু হতে চলেছে। তার আগে এই রেফারি কর্মশালা অনেক জায়গাতেই মহকুমা ভিত্তিক, কোথাও থানা ভিত্তিক, যারা যেখানে খেলা যেরকম তারা পরিচালনা করে, খেলার আগে তারা একটা করে ছোটো এই রিফ্রেশার কোর্স, এটাই প্রত্যেকেই প্রায় আইন জানে, কিন্তু আইনটাকে একটু ঝালিয়ে নেওয়া দরকার আছে। এটা একটা রিফ্রেশার কোর্স হয়, সবাই গেট টুগেদার হয়, তাতে খানিকটা রেফারিংয়ের উন্নতি ঘটে বলেই আমার ধারণা। 2024 সালে ফিফার ল রয়েছে, তাতে কি নতুন কিছু পরিবর্তন এসেছে? হ্যাঁ, সামান্য কিছু পরিবর্তন এসছে। তার 3-4টে আমি আজকে সকালে আলোচনা করেছি। আরও 2-1টা পরবর্তী লয়েতে যেগুলো আছে সেগুলো আলোচনা করব। সেরকম উল্লেখযোগ্য কিছু নয়, তাহলেও আইন পরিবর্তন হয়েছে, সেটা সকলকে জানানো প্রয়োজন, সেটা নিশ্চয়ই জানাবো। তো এই জেলাভিত্তিক এই যে অ্যাসোসিয়েশন বিভিন্ন জায়গায় রয়েছে, এই সব জায়গায় যে টুর্নামেন্ট লিগ হয়ে থাকে, এতে কি জেলার ফুটবলের শক্তিশালী হওয়ার সম্ভাবনা? নিশ্চয়ই। ফুটবল গ্রামে হলে তবেই শহরে খেলা, কোয়ান্টিটি বাড়লেই কোয়ালিটি বেরিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। সেই জন্যেই সর্বত্র খেলা হওয়া দরকার। আর বয়স্কদের খেলার চাইতে বাচ্চাদের খেলা যদি বেশি করে হয়, তাহলে বোধহয় খেলাধুলোর উন্নতি একটু বেশি হবে, বাচ্চারা একটু খেলার মাঠমুখও হবে। তো বাচ্চাদের কথা বলছেন, তাহলে আমি বলি যে স্কুল লেভেলের যে গভর্নমেন্টের যে
সিস্টেম রয়েছে যে প্রত্যেক বছর ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল হয়ে থাকে, তো সেখানে সরকারের তরফ থেকে কতটা কার্যকরী ভূমিকা নিয়ে থাকে সেই বিষয়ে একটু বলবেন? সরকারের কার্যকরী ভূমিকা আছে, একদম নেই নয়, তবে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কার্যকরী ভূমিকা কিন্তু অনেকটাই কম, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। অন্যান্য রাজ্যে গোয়াতে আমি গিয়ে দেখেছি, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গিয়ে দেখেছি, সেখানের পরিকাঠামোও অনেক ভালো এবং খেলাধুলার পেছনে তাদের সরকার বাস্তবিকই মন দিয়ে খেলাধুলার উন্নতির চেষ্টা করে। যেটা আমাদের এখানে আইএফের খেলার কিছু টাকা কম পড়লো, আমাদের রাজ্য সরকার দিয়ে দিল, এটা তো উন্নতি নয়। উন্নতি করতে গেলে গ্রাসরুট লেভেলে খেলা করতে হবে। আইএফের খেলা জন্য আইএফের কিছু টাকা কম পড়ে গেল, রাজ্য সরকার দিয়ে দিল, এটাতে কিন্তু খেলার উন্নতি হচ্ছে না, এটা আইএফের কোনো রকমের তহবিল সামলানো চলছে, এটা ঠিক খেলাধুলার উন্নতি বলে আমি মনে করি না। তো স্যার একদম ব্যক্তিগত প্রশ্ন করব, আপনি ফুটবল লাইফ জীবনে আপনি কত বছর সময় দিচ্ছেন? আমি আমার 28 বছর বয়সে ফুটবল রেফারিং পাস করেছি, তারপর থেকে এখন 65 চলছে। মোটামুটি ফুটবল, ক্রিকেট, হকি মাঠেই আমি সারা বছর থাকি। আপনি ফুটবল করেন, হকি করেন, ক্রিকেট? ফুটবল, হকি, ক্রিকেট তিনটেই করেছি, তিনটেই পারদর্শী? তিনটেই মোটামুটি তিনটে? সুনামের সঙ্গে খেলিয়েছি রেফারি আম্পায়ার হিসেবে। আচ্ছা। হ্যাঁ, বর্তমানে সবই ছেড়ে দিয়েছি, সব জায়গা থেকেই বয়স হলে বাদ যায়, সেই কারণেই, বয়সজনিত কারণে এখন শুধুমাত্র এই ক্লাস করা ছাড়া আর কোনো জায়গাতেই আমি ইনভলভ নেই। তো তিনটে খেলার মধ্যে আপনি সবথেকে আমি ফুটবলটাকে বেশি পছন্দ করি। তো 28 বছর বয়সে কি আপনি সিআরএ থেকে পাস করেছেন? 28 বছর বয়সে আমি সিআরএ এসেছিলাম, আমার 30 বছরে আমি সিআরএতে পাস করেছি। তারপরে ন্যাশনাল? তারপরে ন্যাশনাল হয়েছি আমার যখন 36 বছর বয়স, 7 বছরের মাথায় ঠিক পাস করেছি। আপনি ন্যাশনাল পাস করেছিলেন? ও এখনও 65 বছর বয়স? এখন আমার 65। আপনি কর্মজীবনে কি জব করতেন? আমি একটা এনজিওতে কাজ করতাম, সেখানে আমার যখন 45 বছর বয়স তখন এনজিওটা কোনো এক কারণে অফ হয়ে যায়। অফ হয়ে যায় বলতে তারা বিদেশি ফান্ডিং ছিল, ফান্ডিংটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আমি আর বিশেষ করিনি, আমি খেলার মাঠেতেই নিজেকে মনোনিবেশ করে রেখেছি। তো স্যার আপনার বাড়িটা কোন জায়গাটা? আমার বাড়ি হুগলির শ্রীরামপুর। হুগলির শ্রীরামপুর। তো দর্শক, এতক্ষণ কথা বললাম জয়ন্ত স্যারের সঙ্গে, তো খুবই ভালো লাগলো। স্যার 65 বছর বয়সে এখনও ফুটবল, হকি, ক্রিকেটে মাঠে সময় দিয়েই চলেছে, তার জন্যে আমরা খুবই গর্বিত। দক্ষিণ রেফারি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমিও এই ক্লাবের সদস্য একজন। তো স্যার আপনার এই ফুটবল জীবনের স্মরণীয় কিছু ঘটনা বলুন। স্মরণীয় ঘটনা বলতে দেখুন, আমরা রেফারিং করেছি তো অনেক খারাপ জিনিসের স্মরণ আছে, তবে আমরা কিভাবে ওভারকাম করেছিলাম আমি দুজনের নাম করব না। খুব বিখ্যাত খেলোয়াড় এই দর্শক যারা আছেন, এখন তাদের মধ্যে একজন বেঁচে আছেন, একজন মারা গেছেন। দুই বিখ্যাত কোচ হঠাৎ তাদের কলকাতা ময়দানে বিরাট নামডাক, তারা হঠাৎ স্পেনের বুল ফাইট হয়, হঠাৎ তারা দুজনে মুখোমুখি বুল ফাইট করতে লেগে গেছেন বয়সপুর মাঠ। আইএফের রেলিগেশন টিমের দুই কোচ, হঠাৎ খেলা বন্ধ, তারা দুই কোচে মারামারি করছে। তা আমি তখন তাদের কীভাবে সরাবো, তাদের তো আর গায়ে হাত দিতে পারি না। আমি ম্যাচ কমিশন হিসেবে মাঝে গিয়ে তাদের বললাম, এই ভাই সরো, দাঁড়াও, তোমাদের ছবি তুলি, কালকে ছবিটা কিন্তু খুব ভালো পেপারে বেরোবে। আচ্ছা। হ্যাঁ, ভালো লাগবে, দাঁড়াও। বলতেই দুজনে কিন্তু জিনিসটা অনুধাবন করে তাড়াতাড়ি সরে গেলেন। আমার খুব বোকামি হয়েছে, আমি ছবিটা তুলে রাখা উচিত। তো আপনার হঠাৎ এই এক্সপিরিয়েন্সটা কীভাবে এলো? এটা তাৎক্ষণিক প্রতিবর্তী ক্রিয়া। আমার এক্সট্রা এক্সপিরিয়েন্স না থাকলে কি এই লাইনে আসা যায় না নাকি? খেলার মাঠেতে আমরা রয়েছি তো বহুদিন। আচ্ছা। হ্যাঁ, কীভাবে করতে হবে, কোন রোগের কী ওষুধ সেটা আপনারা জানেন। সঙ্গে সঙ্গে তাদের বলতেই কিন্তু দুজনে তাড়াতাড়ি করে মাঠের বাইরে চলে গেল। তো স্যার আরেকটা কথা বলবো, যে বড় প্লেয়ার বা বড় কোচ হলে কি সুদক্ষ রেফারি হওয়া যায়? না, তাহলে রেফারি সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমার এখানে নাম করছি প্রশান্ত সরখেল, বাংলার হয়ে খেলেছেন, তিনি রেফারিং করতে এসেছিলেন, আমরাও তখন রেফারিং করতে এসেছি। প্রশান্ত দা হয়তো আমার আগের বছর এসছেন।
প্রশান্তদা সেই বছর পাস করেছেন বা করবেন, পরীক্ষা দিয়েছেন, এমন গালাগাল খেলেন তিনি, গালাগালের চোটে আর তারপরে সেই বছরে 4-5টি ম্যাচ করার পর আর উনি আর মাঠমুখো হলেন না। আচ্ছা, যে অথচ প্রশান্ত সরকারের খেলোয়াড় হিসেবে অনেক পরিচিতি, তাকে যদি নেওয়া যেত, হ্যাঁ, আমাদের ফুটবল অনেক বেশি সমৃদ্ধ হতো, কিন্তু প্রশান্তদাকে আর রাখা গেল না খেলোয়াড়দের দুর্ব্যবহারের জন্য। তো স্যার খেলা আর রেফারিং দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো স্যার খেলা চলাকালীন তো অনেক প্লেয়ার, কর্মকর্তারা রেফারিদের অনেকটা টর্চার করে যে কিছু জানে না, অথচ সিআরএ রেফারি, ন্যাশনাল রেফারি তাদেরকে এরকম তাদেরকে করে। তাহলে এগুলো কীরকম অনুভূতি দিয়ে আপনি? এটা যদি ঠিকঠাক শাস্তি দেওয়া হয়, আমাদের পেরেন্ট বডি যদি শক্তভাবে সঠিক পদক্ষেপ নেয় এবং প্রত্যেকটা ইভেন্টে যদি তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, যাও গত বছর এক কোচ দুর্ব্যবহার করেছিলেন খেলার মাঠে, তার 1 লক্ষ টাকা ফাইন হয়েছিল। এই রকম যদি প্রতিটা ব্যাপারে ঠিকভাবে আমাদের পেরেন্ট বডি, যেখানে আইএফএ আছে আইএফএ, যেখানে জেলা সংস্থা আছে জেলা সংস্থা, তারা যদি সেইভাবে ধরেন টিমকে যারা অসভ্যতা করছে তাদেরকে, তাহলে কিন্তু খেলার মাঠের পরিবেশ অনেকটাই ভালো ফিরে আসবে আগামী। আর তবে আগের দিনের মতো পরিবেশ আর নেই, এখন মাঠে উগ্রপন্থী দর্শক অনেক কমে গেছে, দর্শক সংখ্যাও কমে গেছে, উগ্রপন্থীও কমে গেছে। আশা করা যাক ভালো হবে। আচ্ছা, আপনারা কিন্তু সিআরএর তরফ থেকে কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি, প্রচার করা সম্ভব তার থেকেও বেশি করছেন, কিন্তু বিনা পারিশ্রমিকে। হ্যাঁ, অনেকটাই আমরা বিনা পারিশ্রমিকে বেকার দিয়ে যাই জানি, এবং সিআরএও গেছি, আপনি জানেন, হয়তো বেশি দিন সময় দিতে পারিনি। তো এখন যে ক্যালকাটার মাঠে যে পরিকাঠামো, আমাদের গ্রাম বাংলার যে পরিকাঠামো, দুটো তো এক নয় না, যথেষ্টই পরিকাঠামো সব জায়গাতেই প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। আর এখনও পর্যন্ত পশ্চিমবাংলার মানে ভারতবর্ষের বুকে ফুটবলটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? খুবই খারাপ। ফুটবলের অবস্থা ভারতবর্ষেরও খুব খারাপ এবং পশ্চিমবঙ্গের অবস্থা তার মধ্যে যথেষ্টই খারাপ। কেননা পশ্চিমবঙ্গ আগে বাংলা ভারতের সেরা ছিল, এখন বাংলা কিন্তু আর ভারত সেরা নেই। নিজেরা এই সত্যি কথা বললে অনেকের মন খারাপ হবে, আমাদের টিম তৈরি, কোচ সিলেকশন, এইসবগুলোতে যথেষ্ট ত্রুটি থেকে যাচ্ছে এবং যে কারণেই আমাদের বাংলার রেজাল্ট অনুরূপ হচ্ছে না। ঠিক সেই একই রকমভাবে ভারতীয় দলেরও রেজাল্ট আশানুরূপ হচ্ছে না। কর্তারা ফুটবলের থেকে নিজেদের ট্যুর প্রোগ্রামের জন্য বেশি ব্যস্ত। স্যার, পশ্চিমবাংলার ভারতবর্ষের 3টে বিখ্যাত ক্লাব রয়েছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মডার্ন স্পোর্টিং। তাহলে একটা স্টেটে এই 3টে বড় ক্লাব থাকার সত্ত্বেও এক সময় ভারতবর্ষের একটা উঁচু জায়গায় ছিল এই বাংলা, আজকের এত পিছিয়ে, সেটা কি কর্মকর্তাদের দলাদলির জন্যে নাকি প্লেয়ারদের মানে ঠিকমতো পরিকাঠামো না থাকার জন্যে? সঠিক পরিকল্পনার অভাব বলাটাই সবচাইতে নাকি সরকারের দুর্বলতা? না, সরকারের দুর্বলতা বলবো না। আমাদের এখানে ক্রীড়া ক্ষেত্রে ভারত সরকারের ব্যয় কী, সেই জন্যই আমাদের এখানে খেলোয়াড় ওঠে না। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগে যখন স্কুল চালু ছিল, জাস্ট লকডাউনের আগের কথা বলছি, বিকেল 4:30 অবধি স্কুল চালু, তাহলে ছেলেরা খেলবে কখন? খেলাধুলোকে আবশ্যক করতে হবে, তবে না খেলাধুলো এগোবে। খেলাধুলোকে আপনি আবশ্যক করবেন না, আপনি ভালো রেজাল্ট চাইবেন, আপনার একটি ছেলে তাকে আপনি ক্রিকেট মাঠে পাঠাবেন, ফুটবল কোর্ট থেকে ভালো হবে। মাঝখানে স্বামীজির উক্তিটা বলবেন, গীতা পড়ার থেকে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো, এটা স্বামীজি বলে গেছেন, কিন্তু আমরা সেটাকে খালি বইতেই রেখে দিচ্ছি, ফলো ঠিক কিন্তু কার্যকরী করি। বাস্তবে যদি না রূপায়িত করতে না পারি, তাহলে লাভটা কিছুই নেই। আমাদের ভালো প্রতিষ্ঠিত ফুটবল প্লেয়ার সে তার ছেলেকে ক্রিকেট কোচিং ক্যাম্পে পাঠাচ্ছে, কিন্তু ফুটবল ক্যাম্পে পাঠাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সবচাইতে বড় ত্রুটি আমাদের। তো স্যার বলছি, আপনি আজ থেকে
মানে কত বছর আগে ফুটবল যখন চালু করেছেন ফুটবল, তখন তো ফুটবল এতটা বিশ্বের কাছে টেকনিক্যালি এতটা উন্নত ছিল না। টেকনিক্যালি এতটা উন্নত ছিল না, কিন্তু অনেক বেশি লোক ফুটবল খেলতো। তখন কলকাতা মাঠে 4টে অফিস দিক খেলতো, 4টে ডিভিশনে। আচ্ছা এখন একটা ডিভিশন কোনো রকমের টিম করে চলে। আচ্ছা ন্যাচারালি লোকে তার মানে ফুটবল কম খেলছে। আচ্ছা টিম হচ্ছে না বলেই তো খেলছে, খেলোয়াড় হচ্ছে না বলেই টিম দিচ্ছে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আর কিছু উন্নতি করতে গেলে সঠিক পরিকাঠামো নিয়ে, পরিকল্পনা নিয়ে করতে হবে। শুধুমাত্র প্রচার সর্বস্ব উন্নতি করলে হবে না, এবং লেগে থাকতে হবে, বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এবং সেটা সঠিকভাবে। শুধুমাত্র এখন কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলুন, আইএফএ বলুন, তারা শুধুমাত্র লাইসেন্স দেওয়ার জন্য রয়েছে। ভালো তোমাকে এগ্রেড, তোমার এগ্রেড একাডেমি করার জন্য, এগ্রেড একাডেমির জন্য যে খরচা, সেই খরচাটা কোত্থেকে উঠবে কারোর চিন্তাভাবনা আনতে হবে। সেই খরচটা তোলার ব্যাপারটা মাথায় আনতে হবে, এবং পেশাদারি ভঙ্গি নিয়ে করতে হবে। অপেশাদারি ভঙ্গি নিয়ে একাডেমি করে লাভ নেই। আচ্ছা সব ব্যাপারটাই পুরো পেশাদারি ভঙ্গিতে করতে হবে। তাহলে আগামী দিনে উন্নতি করা সম্ভব। গোয়ায় গিয়ে দেখে এসেছি, আমাদের এখানে বাচ্চাদের কোনো কোচিং ক্যাম্প থেকে ডাকা হয়, ভালো খেলা হলে সেখানে বল বয় তাদের একটি টিফিন দিয়ে ছেড়ে দেওয়া হলো। তাদের গাড়ি ভাড়া কীভাবে তারা বাড়ি যাবে সেটা কর্তৃপক্ষ দেখে না। কিন্তু গোয়াতে আমি দেখেছি আজ থেকে 15 বছর 12 বছর আগে গিয়ে প্রতি খেলোয়াড়কে খেলার পরে হাতে একটি করে টিফিন আর 25 টাকা করে নগদ দেওয়া হচ্ছে, যাতে তারা বাড়ি ফিরতে পারে। তারা প্রফেশনাল অ্যাটিটিউড। আচ্ছা আচ্ছা হাতে আমি নিজে দেখেছি। হ্যাঁ, আমি একটা আন্ডার 23 এতে গিয়েছিলাম, আচ্ছা প্রোগ্রামে গিয়েছিলাম অল ইন্ডিয়ার। সেখানে দেখেছি তারা হাতে 25 টাকা একটি টিফিনের প্যাকেট প্রত্যেকে হাতে, সব বল বয়দের দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, জিনিসটাকে বলছি প্রফেশনাল করতে হবে। আপনারা সিআরএ থেকে মানে রেফারিদের কীভাবে প্রশিক্ষণ দেন এবং কীভাবে প্রত্যেক বছর কীভাবে রেফারি তৈরি করেন? আমাদের রেফারিংয়ের 4টে ভাগ আছে। ফিজিক্যাল ফিটনেস হচ্ছে আমাদের গেটওয়ে। আচ্ছা ফিজিক্যাল ফিটনেস যে পাস করতে পারবে তবেই সে পরবর্তী পর্যায়ে রিটিন পরীক্ষা দিতে হবে। ফিজিক্যাল রিটিন আচ্ছা পাস করার পর তারপরে তাকে মাঠে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ দিয়ে এবারে তাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়। এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় সে ম্যাচটায় যা ত্রুটি করে, সে আদৌ নিয়মটা জানে কি না, সেই সব নিয়ে তাকে ওরাল পরীক্ষা করা হয়। এতে যারা 4টে পরীক্ষা দিয়ে পাস করে তাদের পাস বলে ধরা হয়। সকলকে 80% নাম্বার পেতে হয় পরীক্ষা। প্রত্যেক বছর কি আপনারা পরীক্ষা নিয়ে? প্রত্যেক বছরে আমাদের পরীক্ষা নেওয়া হয়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গাইডলাইন সেরকম। আপনারা পরীক্ষা নেওয়ার আগে কি প্রত্যেক ডিস্ট্রিক্টকে মেসেজ করে দেন? প্রত্যেক ডিস্ট্রিক্টকে আমরা মেসেজ করি, এবং আমাদের কিছু গ্রুপ আছে, সেই গ্রুপেতে জানিয়ে দেওয়া হয়। তারা জেলা সকল জেলাকে খবরটা ছড়িয়ে দেয়। আইএফএকে জানানো হয় হ্যাঁ যে অল ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী আমরা পরীক্ষা নিতে যাচ্ছি। এবার তোমরা সারা পশ্চিমবঙ্গের জন্য এক নিয়ম, কলকাতার ছেলে কোচবিহারের ছেলের কোনো তফাৎ নেই, সকলের জন্যই একই নিয়ম। তো স্যার বলছি, তো আপনাদের যে সিআরএ পরীক্ষা নেন তার বয়স সীমা কত আছে? বয়স সীমা আছে 33 বছরের মধ্যে তাকে মাথা ঢোকাতে হবে, 35-এর মধ্যে তাকে পাস করে যেতে হবে সিআরএ থেকে। মানে এন্ট্রান্স পরীক্ষা 18 হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, এডুকেশান কী রেখেছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান আগে ছিল মাধ্যমিক, এবছর থেকে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, যেহেতু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন উচ্চ মাধ্যমিক করেছে। আচ্ছা, তো আপনারা সিআরএ থেকে পাস করার পরে সঙ্গে সঙ্গে কি আপনারা সেই সব রেফারিদের ম্যাচ দিয়ে সরাসরি তাদের ম্যাচ দেওয়া হয়? তাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রেফারি আইডেন্টিফিকেশান নম্বর দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবং তারপরে আর অ্যাকচুয়ালি তারা আমাদের কর্তৃত্বাধীন থাকে না, তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আন্ডারে চলে যায়। মানে প্রথম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে খেলা খেলাবে, যদিও আমাদের হাত দিয়েই হয় খেলাগুলো, কিন্তু গাইডলাইনটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী চালাতে হয়। আপনার সিআরএর সব থেকে উল্লেখযোগ্য দু একজন রেফারির নাম বলুন যারা অল ইন্ডিয়া থেকে দাপিয়ে বেড়াচ্ছে। এখন অল ইন্ডিয়ায় আমার ছাত্ররাই আছে দু একজন যারা খুব ভালো খেলিয়েছে। যেমন এখন আছে প্রাঞ্জল ব্যানার্জি, এবছরও ওয়ার্ল্ড কাপে সে ভিএআরের দায়িত্ব পাচ্ছে। আচ্ছা, রঞ্জিত বক্সি খুব ভালো আই লিগ খেলিয়ে গেছে। তন্ময় ধর ছিল, প্রতীক মণ্ডল আছে, এরা অনেকেই আমাদের ছাত্র তারা আছে, ভালো খেলাচ্ছে। আর আমাদের আগে তো সাগরদা, সুমন্তদা,
প্রদীপ দা, এদের কথা তো বলার নেই। আপনি যেসব রেফারিদের নাম বললেন, আপনারা যখন সেমিনার করেন সিআরএ থেকে, আপনারা যখন তাদেরকে বার্তা পাঠান যে এই ডেটে আপনাদের এসে রেফারি খেলায় নিতে হবে, তাদের কি পেয়ে থাকেন? তাদের আমরা ডাকলেই পাই, বরং ও আচ্ছা, তাদের আমরা ডাকলেই পাই। তো ধন্যবাদ। জয়ন্ত স্যারের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো।